শেখ হাসিনার মামলা কি এবার উঠতে চলেছে ভারতের আদালতে? আদৌ কি সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাপন্ন করবে ভারত, নাকি প্রত্যাপনের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে শেখ হাসিনার মতোই? যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রত্যাপন্ন করার বিষয়টি যথেষ্ট জটিল। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সমস্ত আইনি দিক মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে দিল্লির কেন্দ্রীয় সরকার। চলতি মাসেই বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান, কিন্তু হাসিনাকে প্রত্যাপনের বিষয়টি নিয়ে রফা সূত্র মেলেনি বলেই জানা গিয়েছে। কোন কোন আইনি বিষয় মেনে হাসিনাকে প্রত্যাপন্ন করা যাবে এ নিয়ে আলোচনা করেছেন মানবাধিকার ও সাংবিধানিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আইনজীবী উজ্জয়িনী চট্টোপাধ্যায়। তিনি ব্যাখ্যাও দিয়েছেন। কি সেই ব্যাখ্যা? প্রত্যাপনের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। প্রত্যাপন আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়, যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় তার প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়েই আছেন। হাসিনা যখন আদালতে হাজির হবেন, তখন ম্যাজিস্ট্রেট প্রত্যাপন অনুরোধের সঙ্গে দেওয়া প্রমাণ তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা। ভিত্তি পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট হাসিনাকে ভারতের কারাগারে পাঠানোর আদেশ দিতে পারেন এবং তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করবেন। সেই রিপোর্টের সঙ্গে সরকারের কাছে বিবেচনার জন্য হাসিনা যদি কোনো লিখিত বক্তব্য দিতে চান, তাও পাঠাতে পারেন। প্রত্যাপন চুক্তি অনুযায়ী অনুরোধকারী পক্ষ অপরাধের প্রমাণ দিতে বাধ্য না, শুধু গ্রেফতারি পরোয়ানা ও পরিচয় প্রমাণ দিলেই চলে। দিল্লি হাইকোর্টের আইনজীবী উজ্জয়িনী মনে করেন, এই মামলাটি জটিল এবং এখানে অনেকগুলো স্পর্শকাতর বিষয় রয়েছে। তিনি বলেন, অভিযোগ ও তথ্য প্রমাণ যে প্রাথমিকভাবে নির্ভরযোগ্য তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই সরবরাহ করা উচিত। প্রত্যাপন চুক্তি ও ভারতের প্রত্যাপন আইন দুটিতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটি দেশ চাইলে প্রত্যাপনে নাও রাজি হতে পারে। সেটা হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। উজ্জয়িনী ব্যাখ্যা করেন, আইন ও চুক্তি অনুযায়ী ব্যতিক্রমের সুযোগ রয়েছে। যদি অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির হয় অথবা শেখ হাসিনা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে তিনি ন্যায্য বিচার পাবেন না, তাহলে ভারত তাকে প্রত্যাপন করতে অস্বীকার করতে পারবে। তবে আইন ও চুক্তি উভয় ক্ষেত্রে উল্লেখ করা আছে যে হত্যা, অপহরণ ও গুম করার মতো অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু। ভারতে মানবতা বিরোধী অপরাধের কোনো বিশেষ আইন নেই, তবুও একই ধরনের অপরাধের বিচার ভারতে হতে পারে, কারণ ভারতের নিজস্ব আইনে হত্যা, হত্যায় প্ররোচনা ও অপহরণ বা গুমের মতো অপরাধের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। উজ্জয়িনী আরো বলেন, সেদিক থেকে চিন্তা করলে ওই অপরাধ থেকে ভারতেও আইনি সুরক্ষা পাওয়া যাবে। তিনি আরো বলেন, তবে মূল বিবেচ্য বিষয় হবে অনুরোধটি সদিচ্ছা থেকে করা হচ্ছে কিনা এবং হাসিনা যেখানে সুষ্ঠুভাবে বিচার পাবেন কিনা। ভারত এখনো হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন, তাও জানা যায়নি। ভারত কেবল এটুকু বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন। শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে কথা বলাই যায় যে শেখ হাসিনা প্রত্যাপন হয়তো এখনই সম্ভব নয়। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক পরপরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঢাকা কলকাতা সম্পর্কের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের 2026 সালে বিধানসভা নির্বাচনে টিএমসি বা বিজেপি যারাই জিতুক, বাংলাদেশের ভূ রাজনীতি, সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এক অভূতপূর্ব গুরুত্ব বহন করছে। 2026 সালের ডিসেম্বরে গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশের সাথে জলবন্টনে পশ্চিমবঙ্গের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছেন। অন্যদিকে বিজেপি ও শুভেন্দু অধিকারী কেন্দ্রের সাথে তাল মিলিয়ে ভিন্ন কৌশল নিতে পারেন। ঢাকার নীতি নির্ধারকদের কাছে জলবন্টন ইস্যুটি এখন জীবন মরণ সমস্যা। অন্যদিকে তিস্তা জলবন্টন চুক্তি এবং সীমান্ত সমস্যার সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে কিছুটা কঠোর অবস্থান নিলেও তিনি বাংলাদেশের বর্তমান সরকার বা আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সাথে একটি উষ্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখেন।
তিনি কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েও বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। মমতার জয় ঢাকা কলকাতা সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বিশেষজ্ঞদের মত। তবে তিস্তা জলবন্টন বাংলাদেশের কৃষির জন্য অপরিহার্য বিষয়। যে কোনো পক্ষই ক্ষমতায় আসুক, তাদের ওপর কেন্দ্র ও আন্তর্জাতিক চাপের বিষয়টি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। বিজেপির জয় মানে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠ দলের শাসন। বিজেপি প্রায় অনুপ্রবেশ এবং বৃহত্তর বাংলাদেশ তত্ত্বকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে। তবে বিজেপি জিতলে তিস্তা সমস্যার দীর্ঘমেয়াদী, টেকসই ও কেন্দ্র নিয়ন্ত্রিত সমাধান আসার সম্ভাবনা তৈরি হতে পারে, যা ঢাকার জন্য একটি বড় প্রাপ্তি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। অন্যদিকে বিজেপি জয়ী হলে সীমান্তে বিএসএফ এর কড়াকড়ি এবং অভিবাসন নীতি আরও কঠোর হতে পারে, যা বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর অর্থনীতি ও স্থিতিশীলতায় প্রভাব ফেলবে বলেও মত বিশ্লেষকদের। বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলাদেশের সাথে এক ধরনের বাঙালি আবেগ ও বাণিজ্যিক সহজতর সম্পর্ক বজায় ছিল। তবে ঢাকার নতুন রাজনৈতিক পরিস্থিতির সাথে তিনি কিভাবে খাপ খাওয়ান তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। 2026 সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন সরকার আসার পর পশ্চিমবঙ্গের নয়া সরকার সরাসরি সীমান্ত সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করবে বলেই মত। মমতা বিরোধী বা মমতাপন্থী কোনো পক্ষ ক্ষমতায় থাকলে ঢাকার সাথে সম্পর্কের ধরন পাল্টে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে বাংলাদেশের জন্য এক ধরনের স্থিতাবস্থা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। ঢাকার বিশ্লেষকদের মতে মমতা কেন্দ্রীয় সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করেন, যা অনেক সময় বাংলাদেশের জন্য দর কষাকষির সুযোগ তৈরি করে। তবে তিস্তা চুক্তির ক্ষেত্রে তার কঠোর অবস্থান বাংলাদেশের জন্য অতীতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে শুভেন্দু অধিকারী ও বিজেপির জয় হলে ভারত বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রীয় নিয়ন্ত্রক হবে দিল্লি। এর ফলে দীর্ঘদিনের অমীমাংসিত অনেক চুক্তি দ্রুত কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও এনআরসি এবং নাগরিকত্ব ইস্যু নিয়ে সীমান্তে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। শুভেন্দু প্রায়ই বাংলাদেশের কট্টরপন্থী দলগুলোর উত্থানকে পশ্চিমবঙ্গের জন্য হুমকি হিসেবে প্রচার করছেন, যা দুদেশের সাধারণ মানুষের সম্পর্কে ফাটল ধরাতে পারে। যদিও বিশ্লেষকদের মতে বাংলাদেশের 2026 সালের নির্বাচনের পর ঢাকা এখন দিল্লির সাথে নতুন করে ভারসাম্য বজায় রাখতে চাইছে, অর্থাৎ তারেক রহমান সরকারের কিন্তু এটাই নীতি। পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ বনাম শুভেন্দু অধিকারীর কঠোর সীমান্ত নীতির লড়াই সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই বঙ্গের ভোটযুদ্ধ এখন বাংলাদেশের কাছে নিছক প্রতিবেশী রাজ্যের নির্বাচন নয়, বরং নিজেদের ভবিষ্যতের এক বিশেষ অংশ। তবে সবটাই নির্ভর করছে চৌঠা মে নির্বাচনের ফলাফলের পর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। হাসিনাকে ভুলাতে কাজে আসছে না কোনো কৌশল, ঢাকার সামনে বড় বিপদের প্রতিধ্বনি। আমি স্পষ্ট বলতে চাই, কতটুকু করতে পারবো সেটা বুঝে শুনে আমরা বাজেট দিয়েছি এবং আমরা যা দিয়েছি আমরা সেটা করতে পারবো। বাংলাদেশের সমস্ত খবর যেন সংসদে, গোটা বাংলাদেশই যেন আটকে আছে সংসদ ভবনটিকে ঘিরে। যদিও দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে সুদূর প্রসারী কোনো ভাবনার ঘোষণা নেই সংসদ থেকে। বিশেষজ্ঞরা যখন প্রমাদ গুনছেন যে ঠিক আর 1 মাস পরে দেশ কেমন করে চলবে, আদৌ দেশ চালানো সম্ভব কিনা এই সরকারের পক্ষে, তাই নিয়েও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই জনগণের সামনে। কিন্তু একটি নির্বাচিত সরকার চলছে যেখানে বিরোধীরাও আছে, কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারবে না, বললেই তার কণ্ঠরোধ করা হবে, যেমনটি হয়েছে রুমিন ফারহানার ক্ষেত্রে। এভাবেই নাটক করে মজা করে সংসদ চলবে বুঝে গেছে হাসনাতরা। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। তাই তারা এখন বাচ্চাদের মতো গাড়ি চাই বায়না করছে।
আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। বলা ভালো এগুলো করতে বাধ্য হচ্ছে, কারণ হাসনাতরা জানে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা মানেই নিজেদেরকেই প্রশ্নবিদ্ধ করা। কারণ আজ যারাই সংসদে আছে তারা সবাই হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্তে যুক্ত। ফলে চোর পুলিশ খেলার মতো সরকার আর বিরোধী এই খেলাই খেলতে হবে সংসদে বসে। তবে এই খেলাও যে বেশি দিন চলবে না তা বুঝে গেছে বিএনপি। তাই তারা 17 বছরের খিদে মিটিয়ে নিতে চাঁদাবাজি জোর জুলুম চালিয়ে যাচ্ছে, যার ফলে আরও বেশি করে ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে। এভাবে হয়তো চলেও যেত আরও কয়েকটা বছর, কিন্তু বাদ সাধল ইরানের যুদ্ধ। এই যুদ্ধই বাংলাদেশের নতুন সরকারের পরিকল্পনাহীন কঙ্কালসার চেহারাটি সামনে নিয়ে এসেছে। এই সরকারের বিদেশ নীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রগুলি এতই দুর্বল যে আগামী 1 মাসের মধ্যেই এই সরকার গণবিক্ষোভের মুখে পড়তে বাধ্য। যে দেশে গ্যাস নেই, তেল নেই, এমনকি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাটে বিদ্যুৎহীন অবস্থায়, শিল্প বাণিজ্য সব শেষের পথে, তার উপর চাঁদাবাজির জুলুম। ফলে মানুষ সব ভয় উপেক্ষা করে আবার রাস্তায় নামতে বাধ্য হবে। যখন সংসদে বসে নাটুকি সরকার আর বিরোধী সাজার খেলা মানুষ দেখতে চাইবে না, চাইবে জরুরি পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এবং খাদ্যের নিরাপত্তা, যার কোনোটিই দেওয়ার ক্ষমতা নেই এই সরকারের হাতে। তাই সেদিন বুঝি আর খুব দূরেও নয়, যেদিন এই সরকারও গোপনে বিদায় নিতে বাধ্য হবে। বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে ইরান, তার পিছনেও রয়েছে বাংলাদেশে কূটনৈতিক দেউলিয়াপনা। ইরানের ওপর আমেরিকার হামলার সময় দেশ বেছে বেছে নিন্দা জানানোয় ক্ষুব্ধ ইরান এখন বাংলাদেশকেও শত্রুর চোখে দেখছে। তাই হরমুজে আটকে দিয়েছে বাংলাদেশের জাহাজ, এটি যেন মরার উপর খাড়ার ঘা। ফলে হাসিনার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের জনগণ। আর কতদিন ভয় দেখিয়ে আর সংসদের নাটক করে দেশবাসীকে ভুলিয়ে রাখবে তারেক রহমানের সরকার? যদিও সরকারকে চালাচ্ছে তাই নিয়ে ধোঁয়াশায় রয়েছে বাংলাদেশবাসী। তাই খুব তাড়াতাড়ি আরেকটি বিপ্লবের মুখে বাংলাদেশ। বাংলাদেশের প্রতি কড়া অবস্থান নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে তারেক রহমানের সরকার প্রতি কেন বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না ইরান? এর সম্ভাব্য কারণ কি আমেরিকার পায়ে বাংলাদেশের নুয়ে পড়া আচরণ? সম্প্রতি হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে এগোনো সবুজ সংকেত দেয়নি ইরান, ফলে ফিরে আসতে হচ্ছে বাংলার জয়যাত্রাকে। জ্বালানি তেল সরবরাহে হরমুজ প্রণালীর ওপর কর্তৃত্ব বজায় রেখে চলেছে ইরান। ফলে আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধের মনোভাব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরে আসার অনুরোধ জানিয়েছে বিভিন্ন দেশ। যেখানে ইরান তার বন্ধু দেশগুলিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে, সেখানে একাধিকবার ধাক্কা খেয়েছে ইরান। গত 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পার হতে অনুমতির অপেক্ষায় থাকা বাংলাদেশি জাহাজকে সহায়তার কথা বলেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে। এরপর 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে ইরানি নৌবাহিনী ও আইআরজিসির অনুমতি না পেয়ে 37,000 টন সার সহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানায় থাকা এই জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছে। তবে এর নাবিকদের সবাই বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালী পার হয়ে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা ছিল। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদুল মালিক বলেন, জাহাজটিকে হরমুজ পার করানোর জন্য ইরানের অনুমোদন পেতে কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশের জাহাজকে হরমুজ পার হতে ইরান বাধা দিচ্ছে কেন? এমন এক প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির জানান,
কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না, এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল। কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। কিন্তু ইরান এভাবে বারবার কেন বাংলাদেশকে বাধা দিচ্ছে? ঢাকায় কূটনৈতিক সূত্রগুলির ধারণা, ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকায় ইরানের রাষ্ট্রদূত স্বয়ং বলেন। মূলত এই কারণে ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশের জাহাজকে অনুমতি দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইরানে আক্রমণ করে এবং এতে নিহত হন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চ পর্যায়ে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইরান। জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান, সৌদি আরব, কাতার ও কুয়েত সহ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা চালায়। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খামেনির মৃত্যুর বিষয়ে যথাযথ শোক না জানানো ও দূতাবাসের শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। সব মিলিয়ে ইরানের শত্রু মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে বাংলাদেশ যে রয়েছে তা নিয়ে কোনো দ্বিধা নেই। ইউনূস সরকারের আমলের দুর্নীতির পর্দাফাঁস। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও সত্যি। এ বিষয়ে নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গড়ে দেওয়া তথ্যানুসন্ধান কমিটি। ওই কমিটির প্রধান এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন। তবে 5 সদস্যের এই কমিটি এখনো কোনো প্রতিবেদন দাখিল করেনি। এই নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আর ওই কথোপকথনের সূত্র ধরে বাংলাদেশের বহু পরিচিত সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছিল। ওই অডিওয় জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারকে 1 কোটি টাকা চাইতে শোনা যায়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন যে কথোপকথনটি হয়েছে সেখানে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক সদস্যের গলা এবং সাইমুম রেজা তালুকদারের গলা চিহ্নিত করেছেন তারা। তিনি বলেন যে এই কণ্ঠস্বর আমরা নিশ্চিত যে এটি কোনো ভুয়ো কারসাজি নয়। ওই ব্যক্তিদের মধ্যেই কথোপকথন হয়েছে এবং এর বাইরে আমরা এখনো কিছু পাইনি বলে দাবি চিফ প্রসিকিউটরের। সাইমুম রেজা তালুকদার প্রসিকিউটরের দায়িত্বে থাকা অবস্থায় ফজলে করিম চৌধুরীর আত্মীয়ের সঙ্গে কথা বলেছিলেন। প্রথম সারির এক সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশের আগের দিন 9 মার্চ তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। পেশায় শিক্ষক সাইমুম রেজা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচারে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করলে তিনি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছরের এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। অর্থের বিনিময়ে জামিন নিশ্চিত করতে পারবেন বলে জানান। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমুম রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে। তাদের হিসাব অনুযায়ী সাইমুম রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তিনি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি। নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারিতে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে এরপর নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে।